ইশতিয়াক ভাইয়া আমার দিকে তাকিয়ে অদ্ভুত এক মায়াবী হাসি হাসলেন। আমি সৌজন্যবশত তাকে সালাম দিলাম। তখন একবারের জন্যেও বুঝতে পারিনি আমার জীবনের এই মুহূর্তটি এক ভয়াবহ কালবৈশাখী ঝড় হয়ে আমার সাজানো স্বপ্নগুলোকে তছনছ করে দেবে। আমি কিছুটা জড়তা নিয়ে বললাম, কেমন আছেন ইশতিয়াক ভাইয়া? থরি স্যার, উফ পারি না, এই দুই সম্পর্কে টানাপোড়েনে আপনাকে সম্বোধন করতে গিয়ে বড্ড গুলিয়ে ফেলি। ইশতিয়াক ভাইয়া লন থেকে একটি টকটকে রক্তলাল গোলাপ ছিঁড়ে নিলেন। তারপর আমার দিকে তাকিয়ে খুব নরম সুরে বললেন, তোমার যা ইচ্ছে তাই বলে ডাকতে পারো আমাকে অনু, এতে কোনো সমস্যা নেই। তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। মনে হচ্ছে আজ তো একটা নীল দুপুর আকাশ থেকে নিচে নেমে এসেছে। তবে অনু, সাজের মধ্যে ছোট একটা জিনিস বড্ড মিসিং লাগছে। আমি ভ্রুকুচকে ওনার দিকে তাকালাম। মিসিং? কি মিসিং? ইশতিয়াক ভাইয়া হাতের গোলাপটার দিকে তাকিয়ে বললেন, শাড়ি পরেছো, খোপাও করেছো, কিন্তু তাতে কোনো ফুল নেই। ব্যাপারটা বড্ড বেমানান লাগছে অনু। এই লাল গোলাপটা তোমার খোপায় থাকলেই সাজটা পূর্ণতা পেত। আমি অবাক হয়ে মৃদু হেসে বললাম, আসলে আমি তাড়াহুড়োতে ফুল লাগাতে ভুলেই গিয়েছিলাম। আপনার মেয়েদের সাজগোজের ব্যাপারে এমন দক্ষতা দেখে বেশ ভালো লাগলো। আমার নিঝুমাপুটা তো ভীষণ লাকি। ইশতিয়াক ভাইয়া বোধহয় শুনতে পাননি। তিনি ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, কিছু কি বললে? না তো। দিন, ফুলটা আমাকে দিন, আমি লাগিয়ে দিচ্ছি। এখানে আয়না নেই, লাগাবে কিভাবে? তুমি চাইলে আমি লাগিয়ে দিচ্ছি, যদি তুমি অস্বস্তি বোধ না করো। আমি লাগিয়ে দিই অনু, ফুলটা তোমার খোপায় গুজে দিই। ওনার শেষের কথাটা ভীষণ অদ্ভুত লেগেছিল, কেমন যেন এক ঘোর লাগা কণ্ঠ ছিল ওনার। উনি ওনার কথা শেষ করার আগেই খোপায় ফুলটা ছোঁয়াতে এলেন। আমার উত্তরের অপেক্ষা করলেন না। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে দুপা পিছিয়ে গেলাম। বাধা দিয়ে বললাম, না ভাইয়া, আমি পারবো, আমাকে দিন প্লিজ। কিন্তু তিনি শুনলেন না। এক প্রকার অধিকার খাটিয়ে জোর করে ফুলটা গুজে দিতে শুরু করলেন। আর ঠিক সেই সময় ফুলের পাপড়িতে থাকা একটা সূক্ষ্ম ময়লা ছিটকে এসে আমার চোখে ঢুকলো। আহ! ব্যথায় আমি চোখ বন্ধ করে ফেলেছিলাম। ইশতিয়াক ভাইয়া অস্থির হয়ে উঠলেন। অনু, চোখে কিছু গেছে? বলেই তিনি আমার গালে হাত রেখে আমার চোখে ফু দিয়ে ময়লা বের করার চেষ্টা করতে লাগলেন। এক তীব্র অস্বস্তি আমায় গ্রাস করলো। আমি ওনাকে সরানোর জন্য দুপা পিছিয়ে যেতেই হঠাৎ সেই মহাপ্রলয় ঘটলো। এক আকাশ সমান শক্তি নিয়ে একটা পাঁচ এসে পড়লো ইশতিয়াক ভাইয়ার চোয়ালে। তিনি টাল সামলাতে না পেরে ছিটকে দূরে পড়ে গেলেন। আমি পাশ ফিরতেই দেখলাম সূর্য ভাই দাঁড়িয়ে আছেন। ওনার সারা শরীর রাগে থরথর করে কাঁপছে। ওনার চোখ দুটো তখন আগুনের গোলার মতো জ্বলছিল। ওনার সেই বিধ্বংসী রূপ দেখে আমি আর্তনাদ করে উঠলাম, সূর্য ভাই, তুমি যা ভাবছো একদম তেমন কিছু নয়। আমরা শুধু চুপ, একদম চুপ। সূর্য ভাইয়ের গলার স্বর শুনে আমার হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম হলো। এখানে লোকচক্ষুর আড়ালে কি করছিস তোরা? বাড়ির লোক যখন ভেতরে ব্যস্ত, তোরা এখানে এতটা ঘনিষ্ঠ হয়ে কি করছিস? সূর্য ভাই আমার দিকে এগিয়ে আসতেই আমি ভয়ে পেছাতে পেছাতে একটা গাছের কাণ্ডের সাথে ঠেকে গেলাম। তিনি হাত তুলতেই আমি চোখ বন্ধ করে ফেললাম। ভাবলাম এই বুঝি কষিয়ে একটা চর গালে পড়বে, কিন্তু চর পড়লো না, ঘটলো অন্য কিছু। তিনি উন্মাদের মতো আমার চুলের সেই গোলাপটা টেনে ছিঁড়তে শুরু করলেন। খোপায় ক্লিপ দিয়ে আটকানো ছিল বলে ফুলটা খুলতে গিয়ে আমার মাথার চুল ছিঁড়ে আসার উপক্রম হলো। আমি ব্যথায় কোকিয়ে উঠে বললাম, ব্যথা লাগছে তো সূর্য ভাই, ছাড়ো। তোমার ব্যথার চেয়ে আমার অন্তরে বেশি জ্বলন হচ্ছে অনু। ওনার গলার স্বর ভাঙা কান্নার মতো শোনালো। খোপা কেন করেছিস তুই? হ্যাঁ, আর খোপা করলেই ফুল কেন দিতে হবে তাতে? কার জন্য এই সাজ? আমি অস্ফুট স্বরে শুধু বলতে ইশতিয়াক ভাইয়া বলেছিলেন, বলতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না। সূর্য ভাই নিজের উন্মাদনায় মত্ত। সেদিন যখন জিজ্ঞেস করেছিলাম ইশতিয়াকের সাথে তোর কি চলছে, আমায় মিথ্যা বলেছিলি, আর আজ এখানে দাঁড়িয়ে এসব করছিস। যদি সেদিন সত্যিটা বলে দিতিস তবে আমি নিজেই দায়িত্ব নিয়ে তোদের বিয়ে দিয়ে দিতাম। এভাবে চোরের মতো বাড়ির আড়ালে এসব করার প্রয়োজন ছিল না। সূর্য ভাই ফুলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমার দুই বাহু শক্ত করে চেপে ধরলেন। ওনার কণ্ঠস্বরে এক অদ্ভুত হাহাকার সাথে অভিমান। তিনি আমার সজোরে ঝাঁকাতে লাগলেন। এই অনু, আমার দিকে তাকা, সত্যি করে বল, তুই কি ইশতিয়াককে ভালোবাসিস? বল একবার, মুখ ফুটে বল। ওনার হাতের চাপে আমি ব্যথায় আরো জোরে কেঁদে ফেললাম। সূর্য ভাইয়ের চোখে তখন অবিশ্বাসের ছাপ। আমি জানি দূর থেকে ওভাবে আমাদের দেখে অন্য কিছু ভাবাটা খুব একটা অস্বাভাবিক ছিল না, কিন্তু আবেগী মন তো আর যুক্তি মানে না। সে তো শুধু বিশ্বাসের কাঙ্গাল। সূর্য ভাই কি আমাকে এক মুহূর্তের জন্যেও বিশ্বাস করতে পারলেন না? হ্যাঁ, আমি তাকে কখনো ভালোবাসি বলিনি। তাও কি তিনি আমার চোখে তার জন্য ব্যাকুলতা দেখেননি? তার চারপাশে আমার ছায়ার মতো ঘুরঘুর করাটা কি কোনোদিনও তার নজরে আসেনি? আমার অপরিপক্ক মন তখন অভিমানে টইটুম্বুর ছিল, অথচ এটা
ভাবিনি যে মানুষটা আমায় সবসময় সকল পুরুষের দৃষ্টি থেকে আড়ালে রাখতেন। তার কাছ থেকে আসা এই রিয়াক্ট তো কেবল সেই হিংসে আর তীব্র অধিকারবোধের বহিঃপ্রকাশ। অপরিপক্ক মন সেদিন সত্যটা বুঝতে চায়নি। আমি কেবল ওনার এই রুদ্র রূপটাই দেখেছিলাম। সূর্য ভাইয়া উন্মাদের মতো প্রশ্ন করতে লাগলেন, একবার বল না প্লিজ, যা দেখলাম সব মিথ্যা। এই অনু, একবার বল, আমি যা দেখেছি 1 সেকেন্ডে সব ভুলে যাব, শুধু তুই একবার বল। ইশতিয়াক ভাইয়া পেছন থেকে চড়া গলায় বলে উঠলেন, সূর্য কি করছিস তুই? মেয়েটা ব্যথা পাচ্ছে, তুই যেমনটা ভাবছিস তেমন কিছুই না। সূর্য ভাই তার দিকে না তাকিয়েই বললেন, ও ব্যথা পেলে আমি বুঝে নেব, তোকে বুঝতে হবে না। তুই শিক্ষক হয়ে নিজের ছাত্রীর সাথে নির্জনে কি করছিস? অতিথি হয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতেই বাড়ির মেয়েদের দিকে বদনজর দিতে শুরু করেছিস, তাও একটা বাচ্চার মতো মেয়ের দিকে। এই মেয়ের তো এখনো 18তেও পা পড়েনি, তার সাথে নির্লজ্জের মতো ঘনিষ্ঠ হতে তোর বাঁধলো না? এবার আমার দিকে তাকিয়ে সূর্য ভাই অদ্ভুত গলায় বলেন, আর তুই? আমার এতদিনের সব প্রচেষ্টা তুই মুহূর্তেই শেষ করে দিলি অনু। আমার তেল তেল করে আগলে রাখা বিশ্বাসগুলো নিভিয়ে দিলি। আমার বাঁচার শেষ আশাটুকুও কেড়ে নিলি তুই। ওনার চোখে এক গভীর হাহাকার ছিল যা আমার কলিজা ছিঁড়ে দিচ্ছিল। ইশতিয়াক ভাইয়া এবার জোর করে সূর্য ভাইয়ের হাত থেকে আমায় ছাড়িয়ে আনলেন। সেই মুহূর্তে ইশতিয়াক ভাইয়ার উপর আমার ভীষণ রাগ হলো। সব অশান্তির মূলে তো উনি, কিন্তু সূর্য ভাইয়ের পরের কথাটা আমাকে স্তব্ধ করে দিল। কতদিন ধরে চলছে এই সম্পর্ক? কতদিন ধরে আমার চোখের সামনে আমাকে বোকা বানিয়ে এসব করে যাচ্ছিস তোরা? আমি কি এতটাই অন্ধ ছিলাম? তুই কি জানিস না অনু, এই বাড়ির সম্মানের কতটা অংশ জুড়ে আছে? একজন রুচিশীল মানুষের কি মানায় এভাবে আড়ালে আবডালে ছোট একটা মেয়ের মন নিয়ে খেলা করা? ইশতিয়াক ভাইয়া চিৎকার করে উঠলেন, মুখ সামনে কথা বলো সূর্য। সূর্য ভাই আমাকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললেন, সোজা ঘরে যাবি। আজ এখানে আর এক মুহূর্ত যদি তোকে দেখি তবে তোকে জ্যান্ত কবর দিয়ে দিব। আমার সেদিন প্রচণ্ড জেদ চেপে গেল। সূর্য ভাই সব বলতে পারেন আর আমি কিছু বললেও দোষ? আমার মনের ভেতর তখন বিষাক্ত সব চিন্তা বিষধর সাপের মতো ফনা তুলছিল। মনে হচ্ছিল নিশ্চয়ই এতক্ষণ সূর্য ভাই সায়রা আপুর সাথেই ছিলেন। সেদিন তো কেমন পঞ্চমুখ হয়ে ওনার প্রশংসা করছিলেন, আজও হয়তো লোকচক্ষুর আড়ালে সেই সবই চলছিল। গত রাতে সেই রহস্যময় কথাগুলো মুহূর্তেই তীরের মতো আমার বুকে বিদ্ধে শুরু করলো। হিংসে আর অভিমানে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম। আমার মনের ভেতর তখন ভীষণ বিষাক্ত সব চিন্তা বিষধর সাপের মতো ফনা তুলছিল। মনে হচ্ছিল নিশ্চয়ই এতক্ষণ সূর্য ভাই সায়রা আপুর সাথেই ছিলেন। সেদিন তো কেমন পঞ্চমুখ হয়ে ওনার প্রশংসা করছিলেন, আজও হয়তো লোকচক্ষুর আড়ালে সেই সবই চলছিল। গত রাতে সেই রহস্যময় কথাগুলো মুহূর্তেই তীরের মতো আমার বুকে বিদ্ধি শুরু করলো। হিংসে আর অভিমানে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম। আমি গলার স্বর সপ্তমে চড়িয়ে চেঁচিয়ে বলেছিলাম, তোমার কথা মতো সব কিছু কেন করবো আমি কোথাও যাব না। তুমি তো এতক্ষণ সায়রা আপুর সাথেই ছিলে, তার প্রশংসায় মেতেছিলে। কি মনে হয় আমি জানি না? তুমি যখন সায়রা আপুর সাথে হাসাহাসি করো তখন দোষ হয় না, আর অন্য কেউ আমার সাথে কথা বললে একটু প্রশংসা করলেই তোমার গায়ে জ্বালা ধরে কেন? সূর্য ভাই আমার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি থামলাম না। অভিমানে অন্ধ হয়ে বলে চললাম, আমার শেষ কথাটা শেষ হওয়ার আগেই বাতাসের বেগে একটি বলিষ্ঠ হাত আছড়ে পড়লো আমার গালে। সজোরে এক চড় খেয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। চোখের জল টলমল করছিল। ওই নিষ্ঠুর মানুষটার দিকে তাকিয়ে আমি যন্ত্রণায় কোঁকড়ে গেলাম। তিনি রাগে উন্মাদের মতো চিৎকার করে উঠলেন, চুপ থাকতে বলেছি না তোকে? একদম চুপ। ঘরে যেতে বলেছি তোকে, ঘর যা। বলেই সূর্য ভাই আমাকে সজোরে এক ধাক্কা দিলেন। আমি ভারসাম্য হারিয়ে লনের ওপর ছিটকে পড়ে গেলাম। হাতের তালু ঘষা খেয়ে ছাল উঠে গেল, চামড়া চিরে রক্তবিন্দু উকি দিল। ইশতিয়াক ভাইয়া এবার আর স্থির থাকতে পারলেন না। তিনি হন্তদন্ত হয়ে এসে সূর্য ভাইয়ের শার্টের কলার চেপে ধরলেন। পাগল হয়ে গেছিস তুই সূর্য? একটা মেয়ের গায়ে এভাবে কেউ হাত তোলে? এভাবে কেউ ধাক্কা মারে? সূর্য ভাইও কম চান না। তিনি পাল্টাই ইশতিয়াক ভাইয়ার কলার চেপে ধরলেন। ওনাদের বন্ধুদের মতো যারা এতক্ষণ পরিস্থিতি বোঝার জন্য একটু দূরে দাঁড়িয়েছিল, তারা এবার অবস্থা বেগতিক দেখে সবাই ছুটে এলো। সূর্য ভাই দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিয়ে বললেন, ওর ওপর আমার অধিকার কতটুকু সেটা তুই আর কয়েকটা বছর পরেই বুঝতে পারবি। ওর ওপর শুধু আমি হাত কেন, প্রয়োজনে ওকে মেরে ফেলার অধিকারও আমার আছে। খবরদার ইশতিয়াক, অনুর নাম করে মুখে আর একবারও নিবি না। ইশতিয়াক ভাইয়া চিৎকার করে বলেছিলেন, আমি ওকে শুধু ফুল দিচ্ছিলাম, আর কিছুই না। ওর চোখে ময়লা পড়েছিল বলে ফু দিচ্ছিলাম, এর বেশি কিছু নেই আমাদের মধ্যে। তুই বড্ড ছোট মনের মানুষ সূর্য। সূর্য ভাইয়ের ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল। তিনি ইশতিয়াক ভাইয়ের শার্টের কলারটা আরো শক্ত করে ধরলেন। ওনার চোখে তখন যে অবিশ্বাসের ঘৃণা ছিল তা আমার আত্মসম্মানে প্রলয় ঘটিয়ে দিয়েছিল। যাকে পাগলের মতো ভালোবাসি সেই মানুষটা কিভাবে ভাবলেন যে আমি অন্য কোনো পুরুষের সাথে আড়ালে এসে প্রেমে মজেছি? রাগ,
ঘৃণা আর অপমান সব একসাথে মিশে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি সেখানের এক মুহূর্ত দাঁড়াতে পারলাম না। দৌড়ে চলে যেতে উদ্যত হতেই পেছন থেকে ইশতিয়াক ভাইয়ের একটা বাক্য আমার পা থামিয়ে দিল। পিঠের উপর যেন কেউ গরম জল ঢেলে দিল। আমি পাথর হয়ে দাঁড়িয়ে পড়লাম। ইশতিয়াক ভাইয়া সূর্য ভাইয়ের চোখের দিকে তাকিয়ে বললেন, জীবনে প্রথমবার তোর কাছে একটা আবদার রাখলাম সূর্য, অনুকে আমায় দে না, অনুকে আমায় দিয়ে দে না, ও আমার কাছে ভালো থাকবে। ইশতিয়াক ভাইয়ের কলার ধরে রাখা সূর্য ভাইয়ের হাতটা মুহূর্তেই নিস্তেজ হয়ে গেল। এক অদ্ভুত শূন্য দৃষ্টিতে তিনি ইশতিয়াক ভাইয়ের দিকে চাইলেন, তারপর একবার পেছনে ফিরে আমার দিকে তাকালেন। হয়তো তিনি দেখতে চাইলেন এই প্রস্তাব শুনে আমার চোখে কোনো খুশির ঝিলিক দেখা যায় কিনা, কিন্তু আমি কোনো প্রতিক্রিয়া দেখাতে পারিনি। সত্যি বলতে ইশতিয়াক ভাইয়ের মুখে এমন কথা শুনে আমি এতটাই স্তম্ভিত হয়েছিলাম যে মনে হচ্ছিল পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমার ভালোবাসার মানুষের সামনেই অন্য একজন পুরুষ আমাকে আবদার হিসেবে চাইছে। এর চেয়ে বড় লাঞ্ছনা আর কি হতে পারে? সূর্য ভাইয়া আবারও ক্ষিপ্ত হয়ে উঠলেন। এমন কথা শোনার জন্য তিনি বিন্দুমাত্র প্রস্তুত ছিলেন না। নিজেকে সামলাতে না পেরে তিনি সপাটে এক ঘুষি বসিয়ে দিলেন ইশতিয়াক ভাইয়ার মুখে। বন্ধুরা সূর্যকে টেনে ধরলো। সূর্য ভাই পাগলের মতো চেঁচিয়ে বললেন, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হ, আর কোনোদিন যেন এই বাড়ির আশেপাশে তোকে না দেখি। যদি কোনোদিন অনুর ধারে কাছে আসিস তবে তোকে আমি। ইশতিয়াক ভাইয়াও ক্ষিপ্ত হয়ে বললেন, যাবো, ওর আশেপাশে তো যাবই, প্রয়োজনে বিয়ে করে ওকে ঘরে নিয়ে যাব, তোর পরিবারের সবাই সম্মতিতেই ওকে আমি নেব, পারলে আটকা। শাইম ভাইয়া সূর্যকে ধরে রেখে অবাক হয়ে বললেন, ইশতিয়াক, সূর্যের ব্যাপারে সবকিছু জানার পরেও এসব কি বলছিস তুই? কিন্তু ইশতিয়াক ভাইয়া আর কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে চলে গেলেন। সূর্য ভাই পেছন থেকে চিৎকার করে বললেন, সেটা কখনো হবে না, অন্তত আমি বেঁচে থাকতে না। সায়রা দূরে দাঁড়িয়ে সব দেখে একদম হতভম্ব হয়ে গেছেন। হয়তো শব্দ পেয়ে কাউকে খুঁজতে এসে এই দৃশ্য দেখে তিনি স্থবির হয়ে গেছেন। তিনি হয়তো মনে মনে ভাবছিলেন, নিজের কাজিনকে একটা ভুল দেওয়ার অপরাধে বন্ধুর গায়ে এভাবে হাত তুললো। বাংলাদেশের কাজিনটা কি এতটাই পজিটিভ হয়? আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি, সরাসরি রুমে চলে এসে দরজা বন্ধ করে দিলাম। একদিকে ইশতিয়াক ভাইয়ের উপর চরম ঘৃণা, আর অন্যদিকে সূর্য ভাইয়ের উপর পাহাড় সমান রাগ। যে মানুষটা আমাকে আঁকড়ে রাখবে বলে জানতাম, আজ সেই আমার গায়ে হাত তুললো। যে বাবা আমাকে সহ্য করতে পারে না, সেও তো কোনোদিন আমার উপর এভাবে হাত তোলেনি। বুকটা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। কিছুক্ষণ পর দরজায় কড়াঘাত শুনতে পেলাম। সূর্য ভাই বাইরে দাঁড়িয়ে সমানে কড়া নাড়ছেন। অনু দরজা খোল। তিনি সমানভাবে কড়া নেড়ে যাচ্ছেন, কিন্তু ভেতর থেকে আমি কোনো সাড়া দিলাম না। আমি কি এতটাই ফেলনা ওর কাছে? উনি মারবেন, অপমান করবেন, আর ডাকলেই কি আমি সব ভুলে দরজা খুলে দেবো? বিছানার কোণে চুপটি করে বসে ডুকরে কাঁদছিলাম। আজ সূর্য ভাই যা করেছেন তা আমার সব বিশ্বাসের প্রাসাদ ধুলোয় মিশিয়ে দিয়েছে। অনু লক্ষ্মীটি দরজা খোল, মাথা ঠিক ছিল না আমার। তুই শুধু একটাবার বল তোর সাথে ইশতিয়াকের কিছু নেই। প্লিজ অনু, দরজা খোল। প্রতিবার সূর্য ভাই ডাকলে আমি নির্লজ্জের মতো ছুটে যাই, কিন্তু সেদিন আমার অভিমান সেই অন্ধ ভালোবাসাকে হারিয়ে দিয়েছিল। আমি দরজা খুললাম না।